আউট ইউরোপ থেকে ইউরোপের ভিসা পাইতে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে করবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আর আউট ইউরোপ বলতে ইউরোপের যারা ভিসা নিতে চান তাদের জন্য, বা তারা কিভাবে ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন, বা অর্থাৎ আউট ইউরোপ বলতে এটা বাংলাদেশ এবং মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, টোটালি ইউরোপের বাইরের। যারা ইউরোপের বাইরে আছেন তারা ইউরোপে ঢুকবেন। এখন ইউরোপের ভিজিট সেন্ডিং বিষয়ের জন্য আপনাদের যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে, সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনারা করবেন কিভাবে এবং ব্যাংকে কোন অ্যাকাউন্ট করতে হবে, এই বিষয়ের উপরে আজকের আলোচনা করব। আপনারা সকলে দয়া করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, উপকার আপনাদেরই হবে। ঠিক আছে, এরকম ভিডিও আমি আরও একটা দিয়েছিলাম ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে, কিন্তু ওগুলা হয়তোবা আপনাদের নজরে পড়ে নাই, নতবা আমি হয়তো এটার টাইটেল নাম দিয়েছি, ওইটা হয়তো অন্য নামে পড়ে গেছে। যাই হোক, এই জন্য আমি মার্ক করে এখন আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম এবং এটা টাইটেল নামটাও ওই রকম দিয়ে দেব। ঠিক আছে, তো আমি শুরু করলাম। আপনারা যারা প্রথমে, আমি বাংলাদেশ দিয়ে শুরু করব যেহেতু আমরা সবাই বাংলাদেশি, বা ইন্ডিয়া যারা আছেন, ইন্ডিয়ান কলকাতার ভাইয়েরা, তাদের জন্য একই সিস্টেম। টোটাল আউট ইউরোপ থেকে যারা ইউরোপের ভিসা নেবেন সকলের জন্য একই সিস্টেম। আপনারা একটা সেভিং অ্যাকাউন্ট করবেন। যাদের বিজনেস আছে তারা বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলে। তো আপনার যাদের বিজনেস নেই তারা সেভিং অ্যাকাউন্ট। এখন সেভিং হোক আর বিজনেস হোক না হোক, একটা অ্যাকাউন্ট হলেই হলো। কিন্তু বিজনেসের ক্ষেত্রে হয়তো বা আপনার ওটা দেখে তারা হয়তো বিজনেসের সম্বন্ধে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে যে আপনার বিজনেস নাই কেন, আপনার কারেন্ট অ্যাকাউন্ট কীভাবে হলো, কি এসব বিষয়। যাই হোক, হয়তো অনেকে বলে আমার আগে বিজনেস ছিল এখন নেই, আমি অন্য কাজ করতেছি বা জব করতেছি, যে কোনো কিছু বলতে পারে। তো আপনারা যেভাবে ব্যাংক স্টেটমেন্ট করবেন সেটা হচ্ছে, আপনার জব করেন অথবা বাংলাদেশ থেকে জব করলেও জবের যে স্যালারি, এই স্যালারি হয়তো অ্যাকাউন্টে খুব কমই দেয়। বড় বড় কোম্পানি যেগুলো আছে, গার্মেন্টস, টেক্সটাইল অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি, ওইগুলো হয়তো দিতে পারে। লোকাল যারা জব করে তারা দেয় না ব্যাংকে। তো সেক্ষেত্রে করণীয় কি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনি স্যালারি পাইলে আপনি নিজে ঢুকিয়ে দেবেন, এবং আপনি যে ওখান থেকে টাকাটা নিচ্ছেন, ঢুকাচ্ছেন, অথবা অন্য কোথাও থেকে আপনার টাকাটা আসতেছে, এটার কিন্তু আপনার লিগ্যাল ডকুমেন্ট রাখতে হবে। কারণ বাংলাদেশে এখন ওই রকমের সিস্টেম চালু হয়েছে যে আপনাদের যে টাকাগুলো আপনারা অ্যাকাউন্টে রাখবেন, ওই টাকাগুলো আসলে কোত্থেকে আসলো, এখন অনেক কিছু ইনকোয়ারি করে। সো আপনি কাগজপত্র রাখবেন, যাতে করে কোনো প্রবলেমে যদি পড়েন সেক্ষেত্রে আপনি যাতে কাগজগুলো দেখায় আপনার টাকাটা আপনি নিজে ক্যাশ করতে পারেন। সেই জন্য অবশ্যই আপনাকে লিগ্যাল ডকুমেন্ট দেখাতে হবে। তো এখন আপনি অ্যাকাউন্টের টাকা রাখার নিয়ম, বা আপনার কত লক্ষ টাকার স্টেটমেন্ট করবেন। এখন আমি আপনাকে বললাম কথার কথা, আপনি 15 লক্ষ টাকার স্টেটমেন্ট করবেন। এখন 15 লক্ষ টাকা আপনি আজকে অ্যাকাউন্ট করছেন, আজকে যদি রাখেন, বা এটার কিছু ক্ষেত্র আছে, তো আজকে হঠাৎ করে আপনি 15 লক্ষ টাকা রাখতে পারবেন না। পারলেও কিন্তু আপনি আজকে 15 লক্ষ টাকা রাখবেন না, কারণ অনেক ভাইয়ের তৌফিক আছে যে আজকে 15 লাখ না 15 কোটিও রাখতে পারবে, কিন্তু আপনি ওইভাবে রাখবেন না। এখন আপনি 15 লাখ টাকা আজকে একটা অ্যাকাউন্ট করছেন, ওই অ্যাকাউন্টে রাখতে গেলে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ 100% জিজ্ঞেস করবে এই টাকা কোত্থেকে আসছে, এই টাকা ব্ল্যাক মানি না হোয়াইট মানি, এটা কোত্থেকে কী আসে, বিষয় এগুলো আপনার থেকে জিজ্ঞেস করবে। সঠিক উত্তর না দিতে পারলে কিন্তু আপনাকে ওরা ঘুরাবে বা হয়রানি করবে। যাই হোক, তো ওটা বাদ দেবেন, ওইভাবে করবেন না। আপনারা আজকে অ্যাকাউন্ট করছেন, আজকে আপনি 50,000 টাকা রাখতে পারেন, আগামী মাসে আপনি আরও টাকা রাখতে পারবেন। তবে এই মাসে যে 50,000 টাকা আপনি রাখছেন, সেখান থেকে আপনার খরচ 10,000 টাকা উঠাবেন, কারণ আপনি যেহেতু মানুষ একজন, সেহেতু আপনার ফ্যামিলিও যদিও থাকে 10-15,000 টাকা আপনি উঠাতে পারেন। এরা বুঝে নেবে যে এটা আপনার খরচের জন্য নিয়েছেন, তো হয়তো আপনি খরচ করেন নাই। এই টাকা সহ আগামীবার আরও 50,000, টোটাল 65,000 টাকা আবার জমা করবেন। তাহলে এখন কত হলো? 1 লক্ষ টাকা। এইভাবে করে আপনি টাকা জমা করবেন। তো
উঠাবেন ঢুকাবেন যতই কিছু করবেন এভাবে। ধরুন আপনি তৃতীয় মাসে আপনি 1 লক্ষ টাকা রাখলেন। এই 1 লক্ষ টাকা রাখার পরে হলো কত? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা থেকে আপনি আবার 50,000 টাকা উঠাবেন। এরপরে এই 50,000 টাকা তো ওরা বুঝতে পারবে যে আপনার এটা তো লাগতেছে, আপনি শুধু ঢুকাইতেছেন, আপনি কি খরচ করতেছেন না। এর ভিতরে আপনি যেটা উঠাইতেছেন সেটারও কিন্তু একটা হিস্টরি এখানে উঠতেছে, অর্থাৎ কত ডেবিট হলো আর কত ক্রেডিট হলো, ঠিক আছে। এরপরে আপনি ওই 2 লক্ষ টাকা থেকে আপনি 50,000 টাকা উঠাবেন। তার পরের মাসে অথবা তার 15 দিন পরে আপনি আবার 30,000 টাকা জমা করলেন। আবার 10 দিন পরে বাকি আরও 70,000 টাকা জমা করলেন, অথবা মাস শেষে একেবারে 80,000 1 লাখ টাকা জমা করলেন। এইভাবে করে অ্যাভারেজে আপনি জমা করবেন। বরাবর আপনার ব্যাংকে অ্যাকাউন্টটাকে কী করবেন? ফিল আপ করবেন। আপনি যাই উঠান, যাই খরচ করেন, কিন্তু আপনার ওখানে প্রতি মাসে এগুলা ঢুকতে থাকবে, বরাবর ঢুকতে থাকবে। মানে আপনি ঢুকাবেন বেশি, বার করবেন কম। এইভাবে করে হয়তো কোনো সময় আপনার টাকা লাগতেছে, ইনকেস আপনি 5 মাসের ভিতরে আপনার 7 লাখ টাকা জমা করছেন, এখন আপনার টাকাটা লাগতেছে 5 দিনের জন্য, তো আপনি 7 লাখ টাকা উঠাই নিলেন, তাহলে এখন কিন্তু অ্যাকাউন্ট 0, আপনার কোনো টাকা নেই, ব্যালেন্স নেই, তো এটা স্টেটমেন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি? আপনি যেহেতু 7 লাখ টাকা উঠাই নেবেন, আপনার 5-7 দিন পরে 9 লাখ টাকা জমা করে দেবেন। ওই 7 লাখ টাকার সাথে আরও 2 লক্ষ টাকা অ্যাড করে 9 লাখ টাকা জমা করে দেবেন। এইভাবে করে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ফিল আপ রাখবেন। টোটাল আপনি 6 থেকে 7 মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টটাতে এইভাবে করে 15 লক্ষ টাকা জমা করবেন। আপনি উঠাবেন, ঢুকাবেন, খরচ করবেন, এই করবেন, সেই করবেন, যাই কিছু করেন, টোটাল কথা হচ্ছে আপনার ওইখান থেকে অ্যামাউন্ট কমতে পারবে না, অ্যামাউন্ট বাড়তে হবে। কারণ এটা কিসের জন্য? একজন ভিজিটর, একজন ট্যুরিস্ট যখন ভিজিট ভিসার জন্য সে অ্যাপ্লিকেশন করবে, তারা স্টেটমেন্টটা দেখবে যে কোথায় সে কত টাকা উঠাইছে, কত টাকা ঢুকাইছে। তা হয়তো দেখা যাবে আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি 1 লক্ষ টাকা ঢুকালাম, পরশু এটা উঠালাম, তরশু আবার ওইটা ঢুকালাম, এরপরে আবার উঠালাম, আবার ঢুকালাম। এইভাবে করে করে আপনি 1 মাসের ভিতরে দেখা যাবে 20 লাখ টাকার মতো উঠাইছেন, ঢুকাইছেন শুধু ওই 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকাকে। ওইটা হবে না, ইম্পসিবল। কারণ প্রত্যেক ব্যাংকে একটা হিসাব আছে মান্থলি, ঠিক আছে। প্রতি মাসের 20 তারিখের পরে কিন্তু ব্যাংকের হিসাব হয়, এটা অনেকেই জানেন না। প্রতি মাসের 20 তারিখের পরে ব্যাংকের হিসাব হয়, ওই হিসেবে আপনাকে টাকা ওখানে রাখতে হবে। তো আপনি যদি আজকে উঠাইছেন, কালকে ঢুকাইছেন, তো এটা তো আপনার শুধু ক্রাউন হবে কি, হিস্ট্রিতে দেখা যাবে আপনি এটা ঢুকাইছেন, টোটাল আপনি এত টাকা ঢুকাইছেন। এগুলার কোনো ভিত্তি নেই, এগুলার কোনো ইয়ে নেই। কারণ একজন ব্যবসায়ী অথবা একজন যেই আসলে প্রকৃত কোথাও জব করেন, ওনার যে জবের মানিগুলা অ্যাকাউন্টে ঢুকবে, ওই অ্যাকাউন্ট থেকে ওরা টাকা উঠাবে খরচের জন্য, বা কয় টাকা পকেটে আছে এটা হয়তো আবার ঢুকিয়ে রাখবে। এগুলো ওরা বুঝতে পারে, কারণ অ্যাকাউন্টের ভিতরে যে হিস্টোরি আছে, হিস্টোরিগুলো দেখলেই ওরা বুঝতে পারবে। আবার আপনি ওই 1 লাখ টাকারে অথবা 50,000 টাকাকে ঢুকাবেন, তখন আপনাকে যদি নর্মাল একজন পাবলিক যদি জিজ্ঞেস করে যে আপনি এত টাকা কই পেয়েছেন, আপনি ডেইলি 50,000 টাকা উঠান, আবার 50,000 টাকা ঢুকান, এতগুলো টাকা আপনি কই পেয়েছেন, কি আপনার ইনকাম, বা আপনার স্যালারি কেমন, আপনি কোথায় কি করেন, বা এই ধরনের কোনো কিছু যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি কিন্তু কোনো প্রকার উত্তর দিতে পারবেন না। তো তাড়াহুড়ো করে কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি প্রতি মাসে মাসে করেন, এইভাবে 6 মাস করেন, 8 মাস করেন, সর্বোচ্চ 1 বছর করেন, তারপরে একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে। এটা বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য, এবং বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা যারা বাইরে কাজ করেন, মিডল ইস্ট অথবা মালয়েশিয়া অথবা যে কোনো দেশে, আদারওয়াইজ যে কোনো দেশে কাজ করেন, তাদের জন্য এটা প্রযোজ্য। আর বাংলাদেশের ক্ষেত্রে 15 লাখ 20 লাখ টাকা এখন কিছুই না। কারণ বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক, 15-20 লাখ টাকা এগুলো একদম নর্মাল বিষয়। কোনো এক সময় 5 লাখ টাকা স্টেটমেন্ট দেখাতো, এরপরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতো, এরপরে 10 লাখ টাকা হয়েছে, এরপরে 15 লাখ হয়েছে, 20 লাখ হয়েছে, আরও হচ্ছে। তবে যত টাকা বেশি থাকবে তত আপনার জন্য প্লাস পয়েন্ট। এটাই কারণ হচ্ছে যে একজন ভিজিটর বাইরে যাবে, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ যদি টাকা থাকে, সেক্ষেত্রে সে
অনেক প্রশ্ন থেকে সে মুক্তি পাবে। হয়তো দেখা গেছে আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, এখন এমবেসিতে আপনাকে প্রশ্ন করা হলো তোমার এখানে 5 লাখ টাকা আছে, হয়তো বলবে যে $5,000 আছে বা 5,000 ইউরো আছে, তো তুমি এটা 3 মাসের ভিসা পেয়েছো, ভিজিটের ভিসা বা 3 মাসের ভিসা তোমাকে দেওয়া হবে। তখন এই 3 মাসের ভিতরে তুমি থাকা খাওয়া হোটেলের বা তোমার কস্ট, যে থাকার হোটেল, খাওয়ার হোটেল, তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, ওরা হিসাব করে দেখবে যে আপনার 3 মাসে 5,000 টাকা হবে না, $5,000 অথবা 5,000 ইউরোতে হবে না। তো এখন আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে পারে যে কিভাবে চলবা, তুমি কিভাবে কি করবা, কেমনে থাকবা, তারপরে ওখানে যাই কি করবা, বিভিন্ন ধরনের। তো তাদের কথা মতো আপনি যদি ওদেরকে বলে দেন ঠিক আছে আমি ওখানে যাওয়ার পরে কাজ করব, এই করব সেই করব, তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। কারণ ওরা প্রশ্ন করবে আপনাকে ওদের মতো করে, আপনি ওদের অবস্থান বুঝে উত্তর দিতে হবে। তো আপনাকে বলতে হবে যে না, আমি আসলে 3 মাসের ভিসা দিলেও আমি 3 মাস ওখানে থাকবো না, কারণ আমি আরও বিভিন্ন দেশে গিয়েছি এর আগেও, আমি 15 দিনের ভিসা পেয়েছি বা 20 দিনের ভিসা পেয়েছি। আমি আসলে 15 দিন 20 দিন থাকি নাই, কারণ আমার এখানে কাজ করতে হয়। বা আপনি এমনভাবে তাকে বুঝাবেন বা এমনভাবে আপনি দেখাবেন যে আপনি ওই দেশে গেলে চলে আসবেন, আপনি ভিজিট করে দেশটা চলে আসবেন। এরকম কিছু যদি আপনি ওদের মাথায় দিতে পারেন তাহলে কিন্তু 100% আপনাকে ভিসা দিবে। আর যদি ওরা যেভাবে বলবে আপনি ওখানে যাই টাকা কম, আপনার এই কম সেই কম, আপনি থাকবেন কীভাবে, আপনার কোনো নিকট আত্মীয় আছে নাকি, বা আপনার কোনো কাগজধারী লোক আছে কি না, বা আপনার ভাই বেড়াদার কোনো ফ্রেন্ড আছে কি না, আপনারা সরাসরি বলে দেবেন ওসব আমাদের কিচ্ছু নেই, কারণ ওগুলা দিয়ে আমরা কি করব। আমি যাব ওখানে ঘোরার জন্য, আমার ঘোরা শেষ হয়ে গেলে আমি চলে আসবো। আপনারা 3 মাসের ভিসা দিলে আমি কিন্তু 3 মাস থাকবো না, আমি হয়তো সর্বোচ্চ 25 দিন অথবা 1 মাস থাকবো। তাহলে ওরা ওদেরটা বুঝে নিতে পারবে যে আসলে আপনি কি করতে যাচ্ছেন ওখানে। আর যদি আপনাকে বলা হয় আপনার ফ্রেন্ড আছে কি না, অমুক আছে তমুক আছে কি না, আপনার থাকলেও আপনারা কিন্তু এগুলো বলবেন না যে আছে বললে বলবে যে তার একটা ইনভাইটেশন লেটার দাও, তার একটা স্পন্সর লেটার দাও, অথবা তার একটা রেসিডেন্সের কপি দাও। ওগুলা যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি আটকা পড়বেন। কেমন আটকা পড়বেন? ওইগুলা নেওয়ার মানে কি, আপনাকে হাতে পায়ে হ্যান্ডকাফ লাগানো। কিসের জন্য? ওখানে ওরা শর্ত দিয়ে দিবে যে এত দিনের ভিতরে আপনাকে, যে ভিসা দিয়েছে এত দিনের ভিতরে আপনাকে বাংলাদেশ ঢুকতে হবে, বা অথবা আপনি যেখান থেকে গেছেন ওখানে ঢুকতে হবে। না ঢুকলে আপনি যাদের ডকুমেন্ট দিয়েছেন তাদের ওইখানে আটকাই দিবে, হয়তো কাগজ ঋণ হতে দিব না, নয়তো তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু সত্য কথা। তো আপনাদেরকে যদি এই ধরনের কিছু বলে তা আপনারা কখনো রাজি হবেন না যে আপনাদের কেউ আছে বলে, ঠিক আছে? আছে এটা মনে মনে থাকবে, তাদের প্রশ্ন উত্তরে বলবেন যে না আমাদের কেউ নেই, আমরা টুরিস্টে বেড়াতে যাচ্ছি, ওখানে হোটেলে থাকবো, হোটেলে খাবো, এরপরে আমাদের বেড়ানি শেষ হয়ে আমরা চলে আসবো, এটুকু বলবেন। যাই হোক, আমি আসলে ব্যাংক স্টেটমেন্ট থেকে একটু কথার প্রসঙ্গে হয়তো ভিসার দিকে চলে গেলাম। তারপর এইভাবে করে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা বড় করবেন। তো এখানে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা হয়তো আপনি 6 মাস পরে ব্যাংক স্টেটমেন্টটা ফাইনালি উঠাবেন। তো ফাইনালি যখন উঠাবেন তখন কিন্তু আপনার 15 থেকে 20 লাখ টাকার মতো আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আপনি এর ভিতরে কত উঠাইছেন কত ঢুকাইছেন সেটা আপনার কাছে হিসাব থাকবে, এবং মান্থলি যদি আপনি একটা স্টেটমেন্ট নেন ব্যাংক থেকে, তখন ওরা স্টেটমেন্টে দেখাইবে যে আপনি এত টাকা উঠাইছেন, এত টাকা ঢুকাইছেন, আবার বর্তমানে খরচ বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া আপনার ব্যালেন্স এত টাকা আছে। এভাবে প্রতি মাসে আপনি একটা একটা করে স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো 6-7 মাস পরে যদি আপনি ফাইনালি একটা স্টেটমেন্ট নেন যে টোটাল এই 6 মাসের এই 7 মাসের আমাকে একটা স্টেটমেন্ট দেন, তাহলে কিন্তু 2-3 পাতার একটা স্টেটমেন্ট দেবো। এই স্টেটমেন্টের ভিতরে আপনার খরচ যাই গেছে, তারপরে এরপরে যে বর্তমানে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 15,55,000 টাকা অথবা 17,85,420 টাকা, এরকম এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বলতেছি। তো এরকম কিছু অ্যাকাউন্টের ভিতরে থাকবে। তো ওইটাই হচ্ছে আসলে ফাইনালি ব্যাংক স্টেটমেন্ট। আর আদারওয়াইজ কোনো ওয়েতে আপনারা যাবেন না, কোনো প্রকার ডুপ্লিকেট ব্যাংক স্টেটমেন্ট বানাবেন না, এবং কোনো প্রকার জালিয়াতি বা জাল কিছু করার চেষ্টা করবেন না। কারণ ইউরোপিয়ান আপনারা যেটা চিন্তা করছেন এখন, আপনারা এখন যেটা বানাতেছেন তারা ওইটা চিন্তা করছে আরও 50 বছর আগে, এবং ওইগুলো চিন্তা করে তারা কী করছে,
ওই অ্যাম্বাসিগুলোতে ওই ধরনের লোক নিয়ে করছে। সুতরাং আপনারা আজকে চিন্তা করছেন আপনি আজকে করবেন, ওইটা কিন্তু ওরা 50 বছর আগে এটা এক্সপিরিয়েন্স লোক ওখানে আছে, আপনার ডকুমেন্ট দেখলে ওরা বুঝতে পারবে। একবার যদি ব্ল্যাক লিস্টে পড়ে যান কোনো দিন আপনাদের ভিসা লাগবে না, ভিসা হবে না, কারণ 2 নাম্বারই ওরা পছন্দ করে না। যেটা করবেন লিগেলি করবেন, লিগেলের ভিতরে যদি আপনি ফল্ট হয়ে যান বা ভিসা নাও পান তাতে কোনো আফসোস থাকবে না, কারণ আপনি যদি একবার ফল্ট হন হয়তো বা 3 মাস অথবা 6 মাস পরে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন বা অন্য কোনো অ্যাম্বাসিতে গিয়ে। কিন্তু 2 নম্বরিতে ধরা পড়লে কোনো অ্যাম্বাসিতে গিয়ে আপনি পারবেন না, আপনার ওখানে ফিঙ্গার নিয়ে নেবে, আপনার ফটো নিয়ে নেবে দিয়ে, তখন আপনাকে ওখানে ব্ল্যাক লিস্টে মারে দেবে। সো এগুলো কখনো করবেন না। আর এর ভিতরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি এই 6-7 মাস যে ফাইনালি যেদিন ব্যাংক স্টেটমেন্টটা উঠাবেন এর ভিতরে আপনার কিছু কাজ আছে। সেটা হচ্ছে আপনাদের হয়তো মিডল ইস্টের কিছু লোকে হয়তো এক্সিট মেরে দেশে গেছেন, তাদের হয়তো 2-1টা দেশের মিডল ইস্টে হয়তো দুবাই গেছে, বাহরাইন গেছে বা ওমান গেছে, এরকম কোনো ব্যক্তিদের ভিসা আছে। তো এগুলো হচ্ছে আরব গালফের ভিসা। তো আপনারা কিন্তু আরব গালফে কিন্তু দুবাইতে এখন মানুষ টুরিস্টে কিছু মানুষ যায়, আর ওমানে কিছু মানুষ যায়, তো কাতারেও কিছু মানুষ যায়, কিন্তু একেবারে এগুলা টুরিস্ট কান্ট্রি না। তো আপনারা টুরিস্ট কান্ট্রিতে যেতে হবে, আপনি ইন্ডিয়াতে যাবেন, তারপরে নেপাল যাবেন, শ্রীলঙ্কা যাবেন, থাইল্যান্ড যাবেন, মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, এইভাবে আপনি 3 মাসের ভিতরে এই কয়টা দেশের ভিতরে যাবেন। এরপরে 1 মাস অফ রাখে আবার বাকি 3 মাসের ভিতরে আবার ওই রকম যাবেন। তো যাওয়ার সময় আপনার খরচ কত পড়বে? কারণ বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব এই 3 দেশে যাইতে প্যাকেজ দেয় বিভিন্ন এজেন্সিগুলায় 50,000 60,000 টাকা করে। তো ওইভাবে যাই খরচ করে আসবেন। এটা খরচ করার মানে কি আপনার পাসপোর্টটাকে ভারী করা এবং ওজন করা। আর পাসপোর্টটা ভারী এবং ওজন করলে কি হবে, আপনি এমবাসি থেকে অনেকগুলো প্রশ্ন আপনাকে করবে না, আপনার ভিসাগুলো দেখলে আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে না। আবার করতেও পারে যে তুমি থাইল্যান্ড কেন গিয়েছো, মালয়েশিয়া কেন গিয়েছো, বলবেন আমি ঘোরার জন্য গিয়েছি, আমার দেশ ভিজিট করতে ভালো লাগে, আমার দেশ ঘুরতে ভালো লাগে, এভাবে বলবেন। তাতে আপনার ওখানে কি প্রশ্ন করতে পারে ওইটার উপরে নির্ভর করে আপনি বলে দিতে পারবেন। আবার এর ভিতরে যে দেশগুলোর ভিসা লাগাবেন ওই এম্বাসিগুলোতে গেলেও আপনি কিন্তু কি বলে ওরাও প্রশ্ন করলে তখন আপনারা অনেকগুলো অভিজ্ঞতা নিতে পারবেন যে এমবাসিগুলোতে কী ধরনের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তো ওগুলো প্রশ্ন ছোটো দেশগুলোতে প্রশ্ন করলে আপনার ভিসা পাবেন, প্রশ্নের উত্তর সঠিক দিলেও ভিসা পাবেন, আবার সঠিক উত্তর না দিলেও ভিসা পাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইউরোপের জন্য একটু ডিফিকাল্ট। তারপরে আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন আসলে কোন এম্বাসিতে কী ধরনের প্রশ্ন করতে পারে, এটা অভিজ্ঞতা নিতে পারবেন। আবার আপনার যে পাসপোর্টটা ওজন হবে, ভারী হবে, তো সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো প্রশ্ন থেকে আপনি নিজে মুক্তি পাবেন এবং আপনার ভিসার পেজগুলো ওরা উল্টিয়ে দেখবে এবং আপনাকে ওরা ভিসা দেওয়া, ইউরোপের ভিসা দেওয়ার জন্য ওরা এগ্রি হবে। তো আপনার যদি টোটালি সাদা পাসপোর্ট থাকে বা মিডল ইস্টের কয়েকটা দেশের ভিসা লাগানো আছে, এগুলা দেখলে আসলে ওরা বুঝবেই যে আপনি এক দেশ থেকে ধরা পড়ে আসছেন, এক্সিট হয়ে আসছেন, এখন ইউরোপে পাড়ি জমাবেন। ঠিক আছে, তো আপনি মিডল ইস্টের যে বিষয়গুলো এগুলো হচ্ছে কি ওয়ার্কের বিষয়। সুতরাং ওরা ভিসা দেখলেই বুঝতে পারবে যে ওরা তো ভিসা নাম্বার মারলে বুঝতে পারবে আপনি ওখানে কতদিন আসছিলেন, কতদিন কাজ করছেন বা কি কাজ করছেন, সবগুলো ওরা বুঝতে পারবে। তো এখানে কেন আসছেন, আবার আপনি ভিজিট করার জন্য যাবেন, ওরা বুঝতে পারবে। তো আপনি এর আগে আপনাকে যে 6-7 মাসের স্টেটমেন্ট দেখাবেন, এর ভিতরে আপনি 2-4 লাখ টাকা খরচ করে 2বারে করে একই দেশে 2বার করে যান, তাতে সমস্যা নেই। প্রথমবার যাবেন, এরপরে 1-2 মাস অফ রেখে আবার দ্বিতীয়বার যাবেন। ঠিক আছে, তাহলে অনেকগুলো আপনি পাবেন, পাসপোর্টে ভিসা পাবেন, সুন্দর হবে। তারপরে আর অন্যান্য যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন সবগুলো ডকুমেন্টস একত্রিত করে সরাসরি আপনারা এমবাসিতে চলে যাবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন কোনো এজেন্সি বা কোনো দালালের হাত ধরবেন না, কারণ দালালের হাত ধরলেও দালালের যে রিকোয়ারমেন্টগুলো দিব আপনাকে সেই রিকোয়ারমেন্টগুলো করতে হবে, নিতে হবে। তো রিকোয়ারমেন্টগুলো কী কী, আমি এতক্ষণ মেন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আর অন্যগুলা এগুলা সাধারণ নর্মাল কাগজ, এগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের আমার বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আমি অন্য বিষয়ে যাচ্ছি না, কিন্তু কথার প্রসঙ্গে বিষয় এবং অন্য দেশের সম্বন্ধে কিছু বলে ফেলেছি। যাই হোক,
আর যারা বাংলাদেশ ছাড়া বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন, মিডল ইস্টে আছেন, তারা হয়তো অনেকেই মিডল ইস্টে আছেন, তাদের জন্য কিন্তু 15 লক্ষ টাকা ও সমপরিমাণ রিয়াল লাগবে না। তারা 40,000 রিয়াল অর্থাৎ 8 লাখ টাকার মতো, বাংলা 8 লাখ টাকা সমপরিমাণে যদি ওখানে ব্যাংকে টাকা রাখেন, তখন আপনারা কিন্তু এগুলো করতে পারবেন। তবে আপনারা মিডল ইস্টে হন আর বাংলাদেশে হন, যেখানে থাকেন আপনার মিডল ইস্টের, বাংলাদেশিগুলো তো বলে দিয়েছি, মিডল ইস্টে যারা থাকবেন তারা দয়া করে যখন বাংলাদেশের ছুটিতে আসবেন তখনও কিন্তু আপনি বাংলাদেশ থেকে ওই যে থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলো ঘুরে আসবেন এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এই দেশগুলো ঘুরে আসবেন, ঠিক আছে? তো আপনার জন্য বেস্ট হবে। আপনি যখন ওই দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন ওরা ভিসা আপনার পাসপোর্ট পাতা উল্টিয়ে দেখবে আপনার ওখানে কি, আপনি এক দেশে কাজ করতেই পারেন, আপনার ইনকামের দরকার আছে, তো ওই যেখান থেকে আপনি কাজ করতেছেন সেই জায়গার থেকে অন্য দেশে যেতেও পারেন, এটাও কিন্তু নর্মাল বিষয়। তবে যাওয়ার জন্য আপনি যে ওই দেশে যাই আবার আপনার কর্মস্থলে ফেরত আসবেন, সেটার প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে। তো প্রমাণপত্র আপনি যদি বলেন যে আমি যাই চলে আসবো, তাহলে তো মুখের কথাই হবে না, কিছু প্রমাণ থাকতে হবে। সেই প্রমাণটা হচ্ছে আপনি যে যেমন কথার কথা আপনি সৌদি আরব আছেন, এরপরে আপনি ওখান থেকে দেশে গেছেন 6 মাসের জন্য, 6 মাসের ভিতরে আপনি বিভিন্ন দেশ ঘুরে চলে আসছেন। তো ওইগুলা যে ওই দেশগুলো যে ঘুরে চলে আসছেন, আবার আপনি বাংলাদেশ নিজের মাতৃভূমিতে গেছেন, এরপরে আবার আপনার কর্মস্থলে চলে আসছেন, এটার কিন্তু প্রমাণ রয়ে গেছে। তো এই ধরনের প্রমাণগুলো কিন্তু আপনার পাসপোর্টে থাকতে হবে, তখন ওরা আপনাকে ভিসা দিতে এগ্রি হবে। সকলে আসলে কথাগুলো মনে রাখবেন এবং খুব ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আর এই ক্ষেত্রগুলা মালয়েশিয়া, মিডল ইস্টের যতগুলা আরব গালফ দেশ আছে, কুয়েত, বাহরাইন বা যে কোনো দেশ, এরকমই বাংলা 8-10 লাখ টাকার মতো সমপরিমাণে ওই দেশের মুদ্রা রাখবেন, আর কিছু লাগবে না, মানে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আর কি। তো ওইখানে রাখার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সিস্টেম আছে, যেমন কারো বেতন হচ্ছে, কেউ কাজ করেন কপিলের, যারা কপিলে কাজ করে তাদের বেতন তো কম, আবার অনেকেই আছে কোনো কোম্পানিতে কাজ করেন, কপিলকে মাসে মাসে কাফালাত দেন, তখন ওদের বেতন অনেক হয়। তো সেই ক্ষেত্রে অনেকের কিন্তু অ্যাকাউন্টের স্যালারি ঢুকে কিন্তু স্যালারি শিট দেয় না। তো আপনারা যাদের স্যালারি শিট দেয় না তারা কিন্তু স্যালারি শিট নিয়ে নেবেন, কারণ আপনার এটা লিগ্যাল, আপনার এটা প্রাপ্য। আপনি ওই কোম্পানিকে বললে আপনাকে কিন্তু স্যালারি শিট দিতে বাধ্য। তারপরে আবার অনেকেই বেতন কম, এখন অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, স্যালারি শিটও দিচ্ছে, হয়তো বেতন 1200 রিয়াল, তাকে এই টাকাগুলো অ্যাকাউন্টে দিচ্ছে। এখন 1200 রিয়ালের স্যালারি দিয়ে তো আপনি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মিনিমাম বাংলা 50,000 টাকা সমপরিমাণ রিয়াল লাগবে, অর্থাৎ 2000 রিয়াল থেকে 2500 রিয়াল বা তারও বেশি, এর উপরে হতে হবে। 2000 রিয়াল হলেও খুব কম হয়, কিন্তু এর বেশি হলে ভালো, ঠিক আছে? এরকম করে আপনার টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকবে এবং স্যালারি শিট সেই পরিমাণে আপনাকে করতে হবে। এবং আপনারা যদি স্যালারি শিট ওয়াস্তা দিয়ে বানান অথবা যে দেশের অ্যাকাউন্টেন্ট দিয়ে বানানো হয়, তাহলে কিন্তু তাকে বলবেন যে জেনুইনলি স্যালারি শিট যাতে করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি নিজের থেকে কোনো জায়গার থেকে অথবা কোথাও থেকে আপনি টাকা ধার করে বা যেভাবে পারেন আপনি ওই স্যালারি সম পরিমাণ টাকা অ্যাকাউন্টে রেখে দেবেন। তো এর ভিতরে এই টাকাটা কোত্থেকে আসছে, কেমনে আসছে, ওখানেও কিন্তু লিগেল পেপারস আপনি রাখবেন, যাতে করে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয়। বাংলাদেশে তো কোনো প্রকার প্রবলেম হলে এটা আজকে না হোক কালকে হলেও একটা অ্যারেঞ্জ করে দিতে পারবেন, এরকম ভরসা থাকে মনের ভিতরে। কিন্তু আপনি অন্য দেশে আছেন, সেখানে কীভাবে এগুলো অ্যারেঞ্জ করবেন বা অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা লিগেল কাগজপত্র রাখবেন, ঠিক আছে? হয়তো কীরকম আপনি হয়তো এই ভিডিওর নিচে অনেকে বলবেন যে ভাই লিগেল পেপারপত্র আমরা কীভাবে করবো। সুন্দর নিজেরা এক্সপিরিয়েন্স মাথার ভিতরে কিছু খেলবেন। যেমন আপনার কোনো ভাই, আপনি সৌদি আরব আছেন, আপনার কোনো ভাই দুবাইতে আছে, তখন আপনার দূরাত্মীয় বা নিজের ভাই বেরাদার হোক, তাকে বলবেন যে আমার অ্যাকাউন্টে, সৌদি আরবের অ্যাকাউন্টে তুমি 5000 দিরহাম পাঠাও, আমি বাংলাদেশে তোমার জন্য এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি, অথবা বাংলাদেশ থেকে তোমার ফ্যামিলিকে টাকা দিয়ে দেবে। তো এটা কিন্তু 100% লিগ্যাল। এরকম করে কিন্তু আপনারা ওখানে টাকা
জমা করতে পারেন অ্যাকাউন্টের ভিতরে। আবার বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আরেকটি বিষয় কথা বলতেছি, তারা যে টাকাগুলো অনেকে ভাই বিদেশে আছে, অনেকে বেকার বাপ বিদেশে আছে, সংসারের উনি কর্তা বর্তমানে, তো এখন উনি অন্য দেশে ভিজিট করতে যাওয়ার জন্য ইচ্ছুক। এখন ওনার অ্যাকাউন্টে 20 লাখ 30 লাখ টাকা আছে। তো এই টাকাটা যে কে বা কাহারা কোথায় থেকে আসছে, যেহেতু আপনি বেকার সেহেতু আপনাকে দেখাতে হবে, এটা লিগ্যাল প্রমাণপত্র। তো কীভাবে দেখাবেন? বাংলাদেশে আসলে কিছু কিছু মানুষে বিদেশ থেকে এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, ঠিক আছে? আমি বলতেছি না যে আপনি হুন্ডি করেন, বিকাশ করেন, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিকট আত্মীয় যারা, তাদের জন্য আপনি বাংলাদেশে তাদেরকে টাকা দিয়ে দেবেন। শুধু ওই টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে যে কোনো দেশ হোক, সৌদি আরব হোক, মালয়েশিয়া, সিঙ্গাপুর হোক, যে কোনো দেশ থেকে আপনার ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। এই যে টাকাটা পাঠিয়েছে ওরা একটা কিন্তু স্লিপ পাবে, ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠালে কিন্তু একটা স্লিপ পাবে। ওই স্লিপটার একটা ফটোকপি আপনার জন্য পাঠিয়ে দেবে। আর ওই টাকাটা ব্যাংকের ভিতরে যে ঢুকছে, কোন দেশ থেকে ঢুকছে এটার ডিটেলস আছে। তারপরে একটা টাকাটা যে ঢুকছে আপনার ওই দেশ থেকে সেটার একটা প্রমাণপত্র আপনাকে পাঠিয়ে দিলে আরও ভালো হবে, ডাবল প্রমাণ রইলেও আর কি। তো আপনার যে টাকাটা নিজে অ্যাকাউন্টে ঢুকাতেন 15 লাখ 20 লাখ টাকা, ওই টাকাটা কিন্তু আপনি আপনার ওই যারা আপনার অ্যাকাউন্টে টাকা দিবে তাদের আত্মীয়দেরকে আপনি দিয়ে দিলেন, বা তারা যেখানে বলে সেখানে দিয়ে দিলেন। এইভাবে করে কিন্তু লিগ্যাল ওয়েতে এবং সাদা টাকা আপনারা ব্যাংকে রাখতে পারবেন, এবং ওইগুলার সম্পূর্ণ প্রমাণপত্র আপনাদের কাছে থাকবে এবং ব্যাংকের কাছেও থাকবে। এভাবে করে আপনারা ব্যাংক স্টেটমেন্টটি করবেন, করে আপনারা তারপরে যাবেন, 100% নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টে কোনো প্রকার ফলস নেই। তারপরে আর মিডল ইস্টে বা যারা এরকম করে করবেন তাদের জন্য সেম কন্ডিশন, ব্যাংক স্টেটমেন্টটা এভাবে করবেন। আর যাদের অ্যাকাউন্ট করতে পারতেছেন না, বা মিডল ইস্টে কেউ হাউস ড্রাইভার আছেন, কেউ খাদেম ভিসায় আছেন, কেউ এই ধরনের অনেকে কোয়ালিটিতে আছেন, কেউ সাওয়াক আছেন, আবার কেউ মাজরার বিষয়ে আছেন। তো অনেকে আসলে ইউরোপ আসার জন্য স্বপ্ন অনেক কিছু, তো আসলে তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট হয় না, তারা স্টেটমেন্ট কীভাবে করবে? তো ভিসাও পাবে না তারা। তো সেক্ষেত্রে তাদের জন্য যে বাংলাদেশে আপনারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে নিজেরা টাকা রাখবেন, 6 মাস 9 মাসে যখন আপনারা দেশে যাবেন, 1 মাসের জন্য যান, 2 মাসের জন্য যান, তখন কিন্তু আপনারা দেশে যাওয়ার পরে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কার ভিসা লাগিয়ে 10-15 দিনের জন্য আপনারা ওইখানে ট্যুর করে আসবেন। এরপরে আবার আপনার ছুটির উপরে নির্ভর করবে ওইখান থেকে ছুটি কত দিনের পাইছেন আপনার আরব দেশে যেখানে থাকেন। তো সেখান থেকে আপনি যদি 6 মাসের ছুটি পান, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যাই, মনে করেন 10-15 দিন পরে আপনি নর্মাল দেশগুলোতে যাই ঘুরে আসলেন, এরপরে 1 মাস 2 মাস আবার অপেক্ষা করে এবারে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে যাই ঘুরে চলে আসলেন। এরপরে আবার আপনি সৌদি আরবে বা যেখানে থাকেন ওই দেশে চলে আসলেন। আসার পরে আপনি ওখান থেকেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে কিন্তু ভিসাটা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে, নিজের মনের ভিতরে একটু সাহস থাকবে তখন। আর যখন আপনার সাদা পাসপোর্ট থাকবে, এমনি থাকবে, তখন নিজেরাই মনের ভিতরে একটা ভয় কাজ করবে, এটা আসলে দিবে কিনা। তো আপনি যত মেকআপ করে যান একেবারে ঠান্ডার ভিতরে, তখনও কিন্তু আপনি এমবেসিতে যাওয়ার পরে নিজের ভয়ের কারণে অথবা নিজের টেনশনের কারণে ঘাম ঝরে যাবে, তখন মেকআপটাও নষ্ট হয়ে যাবে। তো আপনার চেহারার দিকে তারা দেখে বুঝতে পারবে আসলে আপনি কী চাচ্ছেন তাদের কাছে। কি ট্যুরিস্ট ভিসা চাচ্ছেন, না ওখানে ট্যুরিস্ট ভিসা যায় আসনে আপনি আবার ফেরত আসবেন না, ওই রকম কিছু ওরা আপনার ফেস দেখলেও বুঝতে পারবে। যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন তারা সবসময় হাসি খুশি থাকবেন এবং ভদ্রতার সহিত যাবেন, এবং আপনি নিজেকে দেখবেন যে আপনি কালো হন সাদা হন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার একজন ট্যুরিস্টের মতো যাতে করে আপনাকে লাগে ওই রকম করে আপনারা সাজগোজ করে তারপরে যাই এমবেসিতে যাবেন। এগুলা একটু অভিনয় করতে হয় শুধু ভিসাটা লাগার জন্য, তাতে কোনো সমস্যা নেই। এরপরে যদি আপনি ওইটা অভিনয় বাদ দিয়েও দেন, তো ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনাকে অ্যাম্বাসিতে যতদিন যাবে ততদিন পর্যন্ত অভিনয় করতে হবে, এবং একজন ভিজিটর এবং একজন টুরিস্টের মতো করে আপনারা ওই রকম সেজে গুজে যেতে হবে সব কিছুতেই, গায়ের পোশাক আশাক, চুলের কাটিং, সব কিছু। তো আশা করি আপনাদের আর বুঝতে কষ্ট হবে না। আমি ঠিক যেভাবে বলছি এইভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্টটি করবেন, করে আপনারা 6 মাসের জায়গায় প্রয়োজনে 1 বছর লাগবে, কোনো সমস্যা নেই। আর যাদের আর্থিক কম তারা প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর লাগবে, তারপরেও কোনো সমস্যা নেই। আপনারা ওইভাবে করে এগোবেন, ইনশাআল্লাহ
ভিসা পাবেন, এটা আমার মনে প্রাণে বিশ্বাস। এবং এরকম করে অনেক মানুষ ইউরোপের ভিসা পেয়েছেন, ইউরোপে ঢুকতেছেন। তো আপনারাও সকলে এভাবে করে ভিসা পাবেন, তারপরে যাই ঢুকবেন ইউরোপের ভিতরে। এটাই আমার আশা, এটা আমার প্রত্যাশা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।